থ্রি ইডিয়টস নিশ্চয়ই সকলে দেখেছেন, আর সেখানকার মেন ক্যারেক্টার ছিল ফুংসুক ওয়াংডু। কিন্তু তার আসল নাম জানেন? সোনাম ওয়াংচুক। আদতে আমির খানের এই ক্যারেক্টার ভীষণভাবে অনুপ্রাণিত একটা রক্ত মাংসের চরিত্র থেকে, যার নাম সোনাম ওয়াংচুক। হ্যাঁ, সেই সোনাম ওয়াংচুক, যার নাম এখন খবরের কাগজের প্রথম পাতা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং নিউজের তালিকায়। এই সোনাম ওয়াংচুক, যাকে কিনা গ্রেফতার করা হয়েছে ন্যাশনাল সিকিউরিটি লঙ্ঘন করার আশঙ্কায়। पर्यावरण कार्यकर्ता सोनम वांगचुक को हिरासत में भेज दिया गया था। We are not anti-nationalists. We will be with the India. Sending Sonam Wangchuk to Jodhpur jail. যাকে শিক্ষার গুরু মানা হতো, যিনি বিশ্বকে গ্লেসিয়ার বাঁচানোর উপায় খুঁজে দিয়েছে, দেশের হয়ে হাজারো পুরস্কার জিতেছেন, তাকে বলা হচ্ছে তিনি একজন দাঙ্গাবাজ। দাঙ্গার উস্কানি দিয়েছেন তিনি। চীন পাকিস্তানের সাথে মিলে দেশের ক্ষতি করছে। সিনেমার র্যাঞ্চও তো একজন সাদাসিধে প্রখর বুদ্ধিমান নির্বিবাদী মানুষ, কিন্তু বাস্তবের র্যাঞ্চও একজন দেশদ্রোহী। এতটা অমিল। আমরা যখন কলকাতায় দুর্গাপুজো নিয়ে ব্যস্ত, ঠিক তখন 26শে সেপ্টেম্বর প্রায় বেলা 12:30 নাগাদ একদল পুলিশ সোনাম ওয়াংচুককে বাড়ি থেকে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন, ল্যাপটপ সহ সমস্ত যোগাযোগের মাধ্যম। এমনকি ওনার স্ত্রী সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না, ওনাকেও কোনো রকম খবর দেওয়া হয় না। এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে তিনি বন্দী যোধপুর জেলে। যে মানুষটা এক সময় লাদাখের মতন পাহাড়ি এলাকায় শিক্ষার প্রসার ঘটিয়েছেন, দিনের পর দিন অনশন করেছেন পাহাড়ের উন্নতির জন্য, আজ কেন তিনি দেশদ্রোহী? ওনার এই দেশের জন্য করা ইনভেনশন, সাধারণের জন্য লড়াই, প্রকৃতিকে বাঁচানোর লড়াই, এসবকে কেবল আইওয়াস। চীন ভারত বিবাদে নাকি ওনার নেতৃত্বে লাদাখের মানুষ এবার চীনকে ভারত আক্রমণের রাস্তা দেখিয়ে দেবে। সোনাম ওয়াংচুক কি আসলেই অপরাধী? হিমালয়ের কোলে অবস্থিত উঁচু উঁচু পাহাড়ে ঘেরা নীল আকাশের নিচে ভারতের সবথেকে শান্তিপ্রিয় জায়গা বলে পরিচিত লাদাখে আজ আগুন জ্বলছে কেন? কি চলছে লাদাখে? এখনকার ট্রেন্ডিং ওয়ার্ড সিক্সথ শিডিউল, এটার মানেই বা কি? আর সর্বোপরি সোনাম ওয়াংচুক হিরো নাকি ভিলেন? এই প্রশ্নের উত্তর কেবল হ্যাঁ কিংবা নাতে দেওয়া সম্ভব নয়। এর জন্য বুঝতে হবে ভারতীয় রাজনীতি, লাদাখের রাজনীতি, ভারতের মধ্যে লাদাখের ভৌগোলিক, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থান। তো আসুন শুরু করা যাক। নমস্কার, আমি অনির্বাণ। ঠিক কি ঘটেছে লাদাখে, চলুন শুরু থেকে শুরু করি। লাদাখের এই রাজনৈতিক চাপানোত্তর কিন্তু চলছে বেশ অনেক দিন ধরেই। লাদাখের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল, সরকারের প্রতি তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ছিল সমাজের প্রতিটা স্তরে। এই অবস্থায় সোনাম ওয়াংচুক লাদাখের একজন স্পোক পার্সন হয়ে ওঠেন। একাধিকবার বিভিন্ন দফায় তিনি অনশন ধর্মঘট করেছেন। সেই রকমই এবারও 10 সেপ্টেম্বর থেকে তিনি তার অনুরাগীরা অনশনে বসেন। তার মধ্যে ছিলেন বৃদ্ধ, মহিলা এবং যুবকরা। 24শে সেপ্টেম্বর দুজন বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে হসপিটালাইজড করতে হয়। এরপরে শুরু হয় আসল সমস্যা। যুবকরা রাগে ফেটে পড়ে। আপত নিরীহ অহিংস আন্দোলন পরিণত হয় রণক্ষেত্রে। বিজেপি কার্যালয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় আরপিএফের গাড়িও। তবে সব থেকে দুর্ভাগ্যজনক হলো এই অশান্তিতে প্রাণ হারান 4 জন সাধারণ মানুষ, আহত হন 80 থেকে 90 জন কিংবা তারও বেশি। পুলিশ বাহিনী নামে অবস্থা মোকাবিলায় বেপরোয়া লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, সব মিলিয়ে শান্তিপ্রিয় লাদাখ হয়ে ওঠে রণক্ষেত্র। তৎক্ষণাৎ সোনাম ওয়াংচুক অনশন বাতিল করেন, কারণ এই হিংসা মারামারি তিনি চাননি। যদিও একদিক থেকে বলতে গেলে এতে সাপে বর হয়েছে। 10 সেপ্টেম্বর থেকে চলা এই আন্দোলন কোনো মিডিয়া দেখানো হয়নি, কিন্তু অ্যাকচুয়াল মিডিয়া ফুটেজ পেল 24শে সেপ্টেম্বর থেকে। আর তার দুদিন পরেই 26শে সেপ্টেম্বর সোনামকে গ্রেপ্তার করা হয়। ওনার স্ত্রীকে একজন ইন্সপেক্টর ফোন করে জানান সোনামকে গ্রেপ্তার করা হয়েছে এবং যোধপুর জেলে নিয়ে যাওয়া হয়েছে। প্লেন ল্যান্ড করলেই নাকি তিনি তার স্বামীর সাথে কথা বলতে পারবেন। কিন্তু জেনে রাখুন, ওনার স্ত্রী গীতাঞ্জলি দেবী কিন্তু এখনও পর্যন্ত স্বামীর সাথে যোগাযোগ করে উঠতে পারেননি। এখানে একটা প্রশ্ন আসে, সাধারণভাবে কোনো অপরাধীকে জেল কাস্টাডিতে রাখলে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে পেশ করতে হয়। এমনকি অনেক সময় আমরা সিনেমাতে দেখেছি, সিরিজে দেখতে পাই যে কোনো অপরাধীকে বেশি দিন কাস্টাডিতে রাখার জন্য তাকে শুক্রবার বন্দি করা হয়, শনিবার এবং রবিবার কোর্ট বন্ধ, অর্থাৎ সোমবার পর্যন্ত জেরা করার সময় পাওয়া যায়। মোদ্দা কথা, অপরাধীর অপরাধ যতই গুরুতর হোক না কেন, তার বক্তব্য কোর্টে পেশ করার রাইটস রয়েছে। কিন্তু এইখানেই সোনাম ওয়াংচুকের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এনএসএর আন্ডারে। এই ক্ষেত্রে পুলিশ চাইলে ওনাকে 12 মাস পর্যন্ত বিনা জামিনে আটকে রাখতে পারে। এই আইনের বক্তব্য, উনি কোনো অপরাধ করেননি, কিন্তু ভবিষ্যতে যাতে কোনো অপরাধ না হয় তাই ওনাকে আটক করে রাখা হয়েছে। তাই আজ ভারতের কাছে তিনি দেশদ্রোহী, আতঙ্কবাদী।
2019 সালের আগে লাদাখবাসীর দাবি ছিল লাদাখকে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল বলে মান্যতা দিতে হবে। 2019 সালে 31 আগস্ট থেকে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হলো। তবে কেন খুশি নয় তারা? 2019 সালে এই সোনাম ওয়াংচুক নিজে টুইট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। উপর মহলে কথা চলতে থাকে তিনি বিজেপি ভক্ত, আর সেই বিজেপি সরকার দাবি করছে সোনাম পাকিস্তানের সাপোর্টার। আসুন এবার একটু লাদাখের রাজনীতিটা বুঝে নেওয়া যাক। সোনামের নেতৃত্বে যে অনশন শুরু হয়েছিল তার দফা ছিল মাত্র 4টে। প্রথম, লাদাখ আর ইউনিয়ন টেরিটরি হয়ে থাকতে চায় না, তাদের চাই পৃথক রাজ্যের পরিচয়। দ্বিতীয়ত, 6th শিডিউল লাগু করতে হবে। তৃতীয়ত, সংসদে লে এবং কার্গিলের 2টো সিট। চতুর্থ, পৃথক পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে হবে। 2019 সালে যখন জম্মু কাশ্মীরের উপর থেকে আর্টিকেল 370 সরানো হয়, তখন লাদাখবাসী তার সব থেকে বড় সাপোর্টার ছিল। সেই একই বছর লাদাখকেও কেন্দ্রশাসিত অঞ্চলে মান্যতা দেওয়া হয়। কিন্তু তারপরও লাদাখের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারপর থেকে বেকারত্ব বেড়েছে হু হু করে। রাষ্ট্রীয় বেকারত্বের হার যেখানে 13.4%, সেখানে লাদাখে 26.5%। বাইরে থেকে আসা লোক চাকরি জমি দুটোই নিয়ে নিচ্ছে। এরপর থেকে লাদাখের রাজনীতিতে সোনাম ওয়াংচুকের নাম উঠে আসে। কাশ্মীরের মন্ত্রীর পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি কিন্তু আদতে একজন শিক্ষাবিদ, একজন গবেষক। পাহাড়ে কোনো স্কুল ছিল না, তাই আইআইটি বোম্বে থেকে পাশ করে আসার পর তিনি পাহাড়ে তৈরি করেন স্কুল। যে স্কুলে প্রথাগত শিক্ষা নয়, বাচ্চারা শিখবে হাতে কলমে। শুরু হয় স্টুডেন্ট এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ বা সেকমোল। সোলার পাওয়ার চালিত ট্রেন তৈরি করেছেন সেনাবাহিনীর জন্য। এছাড়াও ওনার সোলার পাওয়ার নিয়ে করা কাজ, গ্লেশিয়ার বাঁচানোর উপর, এই সবই পুরস্কৃত হয়েছে একাধিকবার। পৃথিবীর বিভিন্ন দেশ বহুবার সম্মানিত করেছে তাকে। কত দেশে যে তিনি বক্তৃতা দিয়েছেন তার সংখ্যা আজ আর গুণে শেষ করা যাবে না। সেই সূত্রে তিনি গেছেন পাকিস্তান ও বাংলাদেশেও। এই কারণেই এখন সোনামকে বলা হচ্ছে আতঙ্কবাদী। বলা হচ্ছে পাকিস্তানে তিনি গিয়েছিলেন ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। এমনকি এখন এই গ্রেপ্তারের জেরে বাতিল হয়ে গেছে সেকমোলের অধীনে থাকা জমি, সঙ্গে খারিজ করা হয়েছে ওয়াংচুকের এফআরসিএ লাইসেন্স। এফআরসিএ লাইসেন্স হচ্ছে এমন একটা লাইসেন্স যা আপনাকে এনজিওর জন্য বিদেশি অর্থ সাহায্য নেওয়ার যোগ্য করে তোলে। বলা হচ্ছে এই সেকমোলের জন্য থাকা অ্যাকাউন্টে নাকি 3.5 লাখ টাকার মতন গরমিল পাওয়া গেছে। এই লড়াই যার জন্য প্রাণ হারালো 4 জন নিরীহ মানুষ, তার কারণ কি, ভবিষ্যৎই বা কি? এখানে আপনাদের মনে করিয়ে দিই, লাদাখ কিন্তু অন্য যে কোনো পাহাড়ি অঞ্চলের থেকে ভৌগোলিকভাবে অনেকটাই আলাদা। এটা ভারতের শীতল মরুভূমি, তেমনি বৈচিত্র্যপূর্ণ এখানকার মানুষজন এবং তাদের কালচার। এখানে বসবাস করে বৌদ্ধ এবং সিয়া মুসলিম ধর্মের মানুষরা। লাদাখে প্রায় 3 লাখ লোকের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আদিবাসী সম্প্রদায়ের মানুষ, প্রায় 57%। সেই লাদাখ এখন বাইরের মানুষের হস্তক্ষেপে তিতিবিরক্ত। পরিবেশ নষ্ট তো হচ্ছেই, সঙ্গে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের নিজের কালচার। লাদাখবাসী বুঝতে পারছিল কেন্দ্রের শাসন যথার্থ নয়, বরং দিল্লির সাথে দূরত্ব আরও বেড়েছে। তাই তারা দাবি করে 6th শিডিউলের। কি এই 6th শিডিউল? সাধারণ আদিবাসী অধ্যুষিত এলাকায় এটা লাগু করা হয় তাদের প্রাকৃতিক সাংস্কৃতিক বৈচিত্র্যকে রক্ষা করার জন্য। বর্তমানে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামে এটা বহাল রয়েছে। এর মাধ্যমে কোনো একটা রাজ্য তাদের নিজস্ব অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তৈরি করতে পারে। কিছু প্রশাসনিক কার্যকলাপ, জমি হস্তান্তর ইত্যাদি সম্পন্ন করতে পারে কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়াই। এছাড়াও নিজের রাজ্যের বনজঙ্গল, জল সহ প্রাকৃতিক সম্পদ রক্ষা করার দায়িত্ব থাকে রাজ্যের উপর। কিন্তু লাদাখ এই 6th শিডিউলের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য নয়, কারণ লাদাখ কোনো পৃথক রাজ্য নয়, এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল। আর কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে 6th শিডিউল লাগু করা যায় না। তখন লাদাখবাসী দাবি করে তাহলে আগে পৃথক রাজ্য হোক, তারপর তো 6th শিডিউলের জন্য কোনো বাধা থাকবে না। বুঝতেই পারছেন লাদাখে থাকা সাধারণ মানুষের জীবনটা ভীষণ কষ্টের। বছরের কয়েকটা দিন সেখানে কাটিয়ে সেখানকার মানুষের মন বোঝা সম্ভব নয়। আর দিল্লির সরকার ঠিক এটাই করেছিল। লাদাখের মানুষের এই দুঃখ কষ্ট শোনার জন্য কেউ রাজি ছিল না। এমনকি তারা আক্ষেপ করে বলে কাশ্মীরের রাজনৈতিক চাপে লাদাখ হারিয়ে যেতে বসেছিল। তাই খুব সঙ্গত কারণেই তারা দাবি করেছিল পার্লামেন্ট সিটের, একটা লে এবং অপরটা কার্গিলের জন্য, যাতে সেখানকার আওয়াজ আরও বেশি করে পৌঁছানো যায়। এরপর আসে পিএসসির প্রসঙ্গ। পাবলিক সার্ভিস কমিশন না থাকার কারণে লাদাখের শিক্ষিত যুব সম্প্রদায় চাকরি পাচ্ছে না। এমনকি রিপোর্টও বলছে বেকারত্বের হার 2021 থেকে আকাশ ছুঁয়েছে। এই যুব সমাজকে একটা সুরক্ষিত জীবন দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারেরই। সেদিনের সেই ঝামেলায় কিন্তু দেখা যায়নি কোনো বড়লোক পরিবারের ছেলেমেয়েকে, দেখা গিয়েছিল কিন্তু উন্মত্ত খেটে খাওয়া পরিবারের মানুষদের, যারা শিক্ষিত, যাদের ডিগ্রি আছে কিন্তু হাতে কোনো কাজ নেই। যারা জানে না বাড়িতে থাকা বয়স্ক বাবা মায়েদের কিছু বিপদ হলে তারা কিভাবে ঢাল হয়ে দাঁড়াবে। এই ক্ষোভ একদিনের নয়,
এই ক্ষোভ 1 বছরের নয়, এ হলো দীর্ঘদিনের না পাওয়া পুঞ্জীভূত ক্ষোভ। তাহলে সোনাম ওয়াংচুক কি আদতেই একজন নিঃস্বার্থ ভালো মানুষ, নাকি যেমনটা আরেক পক্ষ বলছে দাঙ্গায় উৎসাহ দেওয়া এক আতঙ্কবাদী? লাদাখ কি তবে হতে চলেছে দ্বিতীয় কাশ্মীর? এখানেও কি কদিন বাদে শোনা যাবে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান? ভবিষ্যতের কথা কেই বা বলতে পারে, তবে পাস্ট ঘেটে বলা যায় সেই সম্ভাবনা কম। এই যে এই গোটা ঘটনাটা ঘটলো, সেখানে কিন্তু বৌদ্ধ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে লড়েছে। সেকুলার ভারতের অন্যতম নিদর্শন কিন্তু লাদাখ, আর তাদের দাবিগুলো ভীষণ আন্তরিক। আলাদা দেশ নয়, আলাদা রাজ্য চাই, তাও শুধুমাত্র হিমালয়কে রক্ষা করতে, এই স্পেসিফিক ডেমোগ্রাফিকে রক্ষা করতে। শুধুমাত্র এই কারণের জন্য কাউকে পাকিস্তানি কিংবা দেশদ্রোহী বলা নিতান্তই খিল্লির বিষয়। এতদিন বিজেপির গুণগান করতে বলে ভালো, আর এখন সরকারের বিরুদ্ধে বলছে বলে কংগ্রেসের পিলার দেশদ্রোহী। কিছু হলেই পাকিস্তানি, খালিস্তানি, চীন কানেকশন, বাংলাদেশি বলে কতদিন চলবে? সাধারণ মানুষের কষ্টটা বুঝতে হবে, স্থানীয় লোকেদের সমস্যা শুনে সমাধান করতে হবে। তবে এও ঠিক, এহেন হিংসা কোনো কিছুর উত্তর হতে পারে না। এই যে এতগুলো মানুষ আহত হলো, মারা গেল, তাতে কিন্তু কোনো সমাধান পাওয়া গেল না। আদৌ সোনাম ওয়াংচুক এই দাঙ্গাতে উস্কানি দিয়েছিল কিনা তারও কোনো প্রমাণ মেলেনি। আমি জানি না তিনি লাদাখের হিরো না ভারতের ভিলেন, সেই কথা প্রমাণ বলবে। কিন্তু এটুকু নিঃসন্দেহে বলতে পারি, ভারতের রাজনীতির ইতিহাসে আজ ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ওয়াংচুকের নাম। যে মানুষটা আর্টিফিশিয়াল গ্লেসিয়ার বা আইস স্তূপ তৈরি করে লাদাখের জলের সমস্যা মিটিয়েছে, ভারতীয় সেনার জন্য সৌরশক্তিতে চলা আধুনিক ট্রেন তৈরি করেছে, পাহাড়িদের জন্য উৎসর্গ করেছে নিজের গোটা জীবন, যে কিনা চাইলেই নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিদেশের নিজের জন্য একটা সুরক্ষিত জীবন নিশ্চিত করতে পারত, সে আজও মিশে থাকে সাধারণ মানুষের মধ্যে, কারণ সে পাহাড়কে ভালোবাসে। সেই একই মানুষটা কি একজন দেশদ্রোহী কিংবা পাকিস্তানি এজেন্ট হতে পারে? চীন আক্রমণ করতে আসলে সে কি সত্যিই তাদের সাহায্য করবে? কি মনে হয় আপনাদের? কমেন্টে জানান।